জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিকে। আর আপনাদের সঙ্গে আছে আমি সিউল আহমেদ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে 4 দিনের সরকারি সফরে সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে তিনি জুরিক বিমানবন্দরে পৌঁছান। সুইজারল্যান্ডে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারিক মোহাম্মদ আরিফুল ইসলাম বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। সফরের সময় প্রধান উপদেষ্টা জার্মান চ্যান্সেলর ওলাফ সোলস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ ও থাই প্রধানমন্ত্রী পায়েংতান সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষীয় আলোচনা করবে বলে আশা করা হচ্ছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশ নিয়ে একটি পৃথক সংলাপ অনুষ্ঠিত হবে, যেখানে বৈশ্বিক নেতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহীরা যোগ দেবেন। 25 জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। চীন সফরের দ্বিতীয় দিনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। স্থানীয় সময় সকাল 9টায় বেইজিংয়ের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানো নিয়ে আলোচনা হয়। অর্থনীতি, বাণিজ্য সহ নানা ইস্যুতে নিজ নিজ অবস্থান তুলে ধরেন তারা। আলোচনায় গুরুত্ব পায় ঋণ সহায়তার ক্ষেত্রে ছাড় সহ স্বাস্থ্য ও পানি সম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে সোমবার চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা চীন সফরে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তিতে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বেইজিং সফর শেষে তিনি সাংহাই যাবেন। 3 দিনের সফর শেষে আগামী 24 জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টা দেশে ফেরার কথা রয়েছে। ভারত হাসিনাকে ফেরত না দিলে বন্দি বিনিময় চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হবে বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। বিকেলে সচিবালয় ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। এ সময় আইন উপদেষ্টা জানান, এখন পর্যন্ত 2500 রাজনৈতিক ও গায়েবী মামলা চিহ্নিত করা হয়েছে, যা 7 দিনের মধ্যে প্রত্যাহার করা হবে। এছাড়া বাকি মামলা চিহ্নিত করে ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার করা হবে। এছাড়া সাইবার আইনের স্পিচ অফেন্স সংক্রান্ত 113টি মামলা পাবলিক প্রসিকিউটরদের মাধ্যমে প্রত্যাহার করা হয়েছে। 5 আগস্টের পর সকল পাবলিক প্রসিকিউটর পালিয়ে যাওয়ায় সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে। এই 332টি স্পিচ অফেন্সের মধ্যে পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে ইতিমধ্যে 113টি মামলা প্রত্যাহার করা হয়েছে। আমরা আশা করছি আগামী 2 সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্স সংক্রান্ত যতগুলা মামলা আছে সব প্রত্যাহার করা হবে। আমরা ইতিমধ্যে 25টি মামলায় 2500-এরও বেশি মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসাবে বা গায়েবী মামলা হিসাবে চিহ্নিত করতে পেরেছি। আগামী 7 দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে। শেখ হাসিনা শাসনামলে ঘুমের তথ্য জানার পরেও টিউলিপ সিদ্দিকীকে কেন মন্ত্রী করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, এই শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি। বিবিসির রাজনীতি ও অনুসন্ধান বিভাগের সাংবাদিক জো পাইক তার এই প্রতিবেদনে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বিবেচনা বোধ নিয়ে প্রশ্ন তুলেছেন। তার দাবি, ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূতদের ভোট আদায় করতেই টিউলিপ সিদ্দিকের খালা শেখ হাসিনার অপশাসনের তথ্য এড়িয়ে গেছেন স্টারমার। প্রতিবেদনে আরও বলা হয়, গত জুলাইয়ের নির্বাচনে জয়ের পর যুক্তরাজ্যের দুর্নীতি দমনে নেতৃত্ব দিতে টিউলিপকে নিয়োগ দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ওই সময় আওয়ামী লীগের প্রতি লেবার পার্টির সহানুভূতি ও লন্ডনের রাজনৈতিক বাস্তবতাকে গুরুত্ব দিয়ে টিউলিপকে নির্বাচন করেন তিনি। প্রতিবেদনে দাবি করা হয়েছে, স্টারমার আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক কীর্তিকলাপ সম্পর্কে ভালোভাবেই জানতেন। Tulip Siddiq was named in the Bangladeshi investigation days ago after a string of adverse headlines. Ms. Siddiq referred herself to the UK. Channel 4 News has been asking Tulip Siddiq about her connections to the former Bangladeshi. She would use her connections to seek. বাজার নিয়ন্ত্রণে তেমন প্রভাব না থাকায় ওএমএস এর মাধ্যমে 650 টাকায় 10টি কৃষি পণ্যের প্যাকেজ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ডিসেম্বরে মেয়াদ শেষ হওয়ার পর আর বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সকালে সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। কৃষি পণ্যগুলোর মধ্যে ছিল 30 টাকা দরে 5 কেজি আলু, 130 টাকায় 1 ডজন ডিম, 70 টাকায় 1 কেজি পেঁয়াজ, 1 পিস লাউ 50 টাকা। এছাড়া 1 কেজি মিষ্টি কুমড়া, 1 কেজি করলা, 1 কেজি পটল, 1 কেজি কচুরমুখী, 3 কেজি পেঁপে, 100 গ্রাম কাঁচা মরিচ পাওয়া যাবে 250 টাকায়। এই পুরো প্যাকেজটি ক্রেতাকে একসাথে কিনতে হতো। ওএমএসএরটা আপনারা জানেন
আমরা খুব ইমার্জেন্সি বেসিসে এটা আমরা করেছিলাম, ওটা জন্য স্পেশাল টাকাও দেওয়া হয়েছে। আপাতত ডিসেম্বরে আমরা এটা স্থগিত করলাম, কারণ বাজারে মোটামুটি সাপ্লাই এসছে, অথবা এটাও একটা জিনিস। আর ভবিষ্যতে যদি কোনো আবার ইমার্জেন্সি রেজ করে তখন বাহানা করে জাস্ট ওইটা এখন ওই প্রেক্ষিতে ওইটা দিয়ে দ্রব্যমূল্যের যে ইস্যুটা আছে সেটাকে আপনার ইসে করা যাবে না, কারণ এত সাবসিডাইজ রেটে দেওয়া হয়, আপনি দেখবেন অপেক্ষাকৃত ভালো লোক লাইনে দাঁড়ায়। ভ্যাটে যেগুলি বাড়িয়েছি কি একেবারে দ্রব্যমূল্যের উপরে ইস্যু হবে, ওষুধের কম, আপনার ইসে এবং ISP 0 করে দিয়েছি, মোবাইল টেলিফোন কমে দিই, বেশিরভাগ যেগুলো ইস্যু করে। আর ফলের রস, তারপরে কি, হ্যাঁ না দুধের দাম তো কমেছে, এখন বেড়ে গেলে তো সেটা তো আমার ভ্যাট তো বাড়ানো হয়। গুম খুন সহ যারা গুরুতর মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত ছিল তারা যেন নির্বাচনে অংশ নিতে না পারে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। সকালে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি একথা বলেন। এছাড়া সংস্কার কমিশন নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন চায় বলেও জানান তিনি। যারা গুরুতর মানবতা বিরোধী অপরাধ করেছে, ফেরারি আসামি, যারা আমাদের নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে ফেলার ব্যাপারে বড় ভূমিকা, ভয়াবহ ভূমিকা পালন করেছে, তারা যেন নির্বাচনী অঙ্গন থেকে বিতাড়িত হয়, এটা আমরা চেষ্টা করেছি। যে গত 3টা নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে। সংবিধান আমাদেরকে ওই যে কোন একটা মাহমুদুর রহমানের বইতে আছে, আমাদের সংবিধান সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের বাইরে কোনো কিছুর কথা ওই যে আমাদের সংবিধানের আওতায় এটা ভাবাও যায় না। দেশের বিভিন্ন হাসপাতালে গিয়ে জুলাই অভ্যুত্থানে গুরুতর আহতদের বায়োমেট্রিক্স বিভিন্ন তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন। যাদের চোখ ও আঙ্গুল ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষভাবে নজর দিয়ে হালনাগাদ করা হচ্ছে তাদের তথ্য। সকালে BSMMUতে এ কার্যক্রম পরিদর্শন করেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। তিনি জানান জুলাই অভ্যুত্থানে নায়কদের তথ্য হালনাগাদ করতে অন্যান্য হাসপাতালেও চলবে এই সেবা। আহতদের কাছে পর্যাপ্ত তথ্য না পাওয়া গেলে স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়ে 1.5 সপ্তাহের মধ্যে হস্তান্তর করা হবে পরিচয়পত্র। আরও জানান নতুন ভোটার হওয়া ছাড়াও NID সংশোধনের সুযোগও পাচ্ছেন তারা। এখানে হাসপাতালে অনেক রোগী আছে ভর্তি, যে ওনারা তো আমরা তো যাইতে পারবো না বাসায়, তো এখান থেকে করে নিচ্ছে। অবশ্যই এটা আসলে একটা ভালো কাজই করেছে বটে। হাঁটা চলাফেরা করতে পারবো না হুইল চেয়ার, তো ওনারা যেটা পদ্ধতি নিচ্ছে আমরা আসলে ওনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। জুলাই আগস্টে আমাদের যে বীর সেনারা যারা আহত হয়ে হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছে, ওরা ওদের বাড়িতে থাকতে পারছে না, কারণ ওরা অসুস্থ। আবার ওরা যে আমাদের অফিসে যে ভোটার হবে সেই সুযোগও ওদের নেই, এবং অসংখ্য ছাত্র জনতা এখনও হাসপাতালে শুয়ে আছে। আমরা ওই চিন্তা থেকে আমরা নিজেরাই চলে এসেছি, যাতে ওদেরকে আমরা যারা ইতিমধ্যেই ভোটার হয়েছে তাদেরকে ভোটার তালিকায় সম্পৃক্ত করতে পারি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ন্যূনতম সংস্কার করে নির্বাচন হলে সব সমস্যা দূর হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে গ্রন্থ আড্ডায় একথা বলেন তিনি। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন গণ অভ্যুত্থানের পর ভালো কিছু করার সুযোগ এসেছে, তাই হঠকারিতা করে অতি বিপ্লবী হয়ে নৈরাজ্য সৃষ্টি করা যাবে না। এই সময় তিনি আরও বলেন অন্তর্বর্তী সরকার জঞ্জালের মধ্যে এসেছে, তাদের সময় দিতে হবে। প্রত্যাশা অনেক থাকলেও ধৈর্য হারানো যাবে না। এই সরকার অনেক ভুল ত্রুটি করছে, ভুল তো করবেই, তারা তার সরকারে ছিল না, রাজনীতি করেনি, রাজনীতি তারা তো জানেও না, বোঝেও না, তাই না? তাদেরকে তো সেই সময়টুকু সুযোগ দিতে হবে। ধৈর্য ধরেন, স্ট্রাকচার আমরা খাড়া করি, গণতান্ত্রিক একটা স্ট্রাকচার খাড়া হোক, সেই স্ট্রাকচার খাড়া হলে নিশ্চয়ই আমরা আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এই সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে, ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। স্বাধীনতার পর দেশে যেসব সংস্কার হয়েছে তার 90 বিএনপির আমলে হয়েছে, তাই বিএনপিকে সংস্কারের ব্যাপারে কারো কাছ থেকে ছবক নেওয়া
লাগবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে যশোর চেম্বার অব কমার্সের উদ্যোগে খুলনা বিভাগের অর্থনীতি পুনরুদ্ধারে রাজনৈতিক অঙ্গীকার বিষয়ক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এ সময় বিভিন্ন পণ্যে কর ও ভ্যাট বৃদ্ধি করা সমালোচনা করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, অন্তর্বর্তী সরকার যে ভ্যাট আরোপ করেছে তা দরিদ্র মানুষকে আরও দরিদ্র করবে, তাই অবিলম্বে কর ও ভ্যাট প্রত্যাহারের দাবি জানান তিনি। মতবিনিময় সভায় খুলনা বিভাগের 10 জেলার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিএনপি একমাত্র দল যেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 90% সংস্কার যা করা হয়েছে সেটা বিএনপি করেছে বাংলাদেশে। প্রতিটি পদক্ষেপে সংস্কারের মাধ্যমে বাংলাদেশ আজকে এখানে এসেছে। আমরা একটা শক্তিশালী অর্থনীতি সৃষ্টি করতে পেরেছি, বেস সৃষ্টি করতে পেরেছি। তো সুতরাং বিএনপিকে সংস্কারের ব্যাপারে কারো কাছ থেকে সবক নেওয়ার দরকার হবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের 31 দফার মধ্যে শুধু দেই নেই, তার আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর আগে ভিশন 2030-র মাধ্যমে আমাদের সংস্কার প্রস্তাব তুলে ধরেছিলেন। অতীতে আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করেছে তারা ধ্বংস হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। মঙ্গলবার বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিম গাছ রোপণ কর্মসূচির সময় একথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগের পুনর্বাসন বিষয়ে এখনই সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, আওয়ামী লীগের পক্ষে সাধারণ জনগণ আর নেই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার ফারহাদ হালিম ডোনার। আওয়ামী লীগকে প্রথম বাকশালের কবর থেকে উঠিয়ে আওয়ামী লীগ নামে পুনর্জন্ম দিয়েছিলেন শহীদ জিয়াউর রহমান বীর উত্তম। প্রতিদান হিসাবে তাকে নিহত হতে হয়েছে। সেনাবাহিনীর একটা অংশ আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চেয়েছিল, তার প্রতিদান হিসাবে, পুরস্কার হিসাবে অনেক সেনা কর্মকর্তার পরিবারকে হত্যা করেছে, 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে। এরা যখনই জীবিত হবে তখনই আবার রাক্ষসের মতো সব কিছু গিলে খাবে এবং যিনি সৃষ্টি করবেন সেই স্রষ্টাকে প্রথম খাবে। এটাই হচ্ছে আওয়ামী লীগের নিয়ম। যুদ্ধ এখনও শেষ হয়নি, তাই নেতাকর্মীদের তৈরি থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে 3:30টার দিকে বরিশালে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে একথা বলেন তিনি। এই সময় তিনি বলেন, আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা রাজনৈতিক দল নয়, গণহত্যাকারী সিন্ডিকেট। তাই নতুন করে কোনো ফ্যাসিবাদ দেশে মাথা তুলে দাঁড়াতে পারবে না বলেও জানান তিনি। এর আগে কর্মী সম্মেলনে বরিশাল হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে মিছিল নিয়ে আসতে শুরু করেন নেতাকর্মীরা। স্লোগানে মুখর হয়ে উঠে পুরো এলাকা। পরে একে একে বক্তব্য রাখেন জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। বরিশাল, অসংখ্য ইসলামী চিন্তাবিদদের এই বরিশাল, ইসলামকে বাদ দিয়ে ইসলাম রাজনীতির নাম যদি গণহত্যা হয় তাহলে এমন দল বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। রাজনীতির নাম যদি জনকল্যাণ হয় তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করে নেবে। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরঞ্চ গণহত্যাকারী একটা সিন্ডিকেট। তৈরি থাকুন, যুদ্ধ কেবল শুরু, যুদ্ধ শেষ হয়নি। আগাছা পরগাছা সাফ না হওয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে। আগামী নির্বাচনে জামায়াত ও ইসলামী আন্দোলন সহ সব ইসলামী দল একই ব্যালটে নির্বাচনের প্রত্যাশা করে। দুপুরে বরিশালে চরমনাই মাদ্রাসায় ইসলামী আন্দোলনের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পরে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে মুখোমুখি হন দু দলের আমির। এ সময় একই মঞ্চে পাশাপাশি বসে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্ন জবাব দেন তারা। উঠে আসে আগামী নির্বাচন ও ভারতীয় আগ্রাসনের বিষয়ে তাদের মতামত। জামায়াতের আমির বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জরুরি সংস্কার প্রয়োজন। যৌক্তিক সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চান তারা। ইসলামী আন্দোলনের আমির বলেন, 5 আগস্টের পর ইসলামী আন্দোলনের একটি ভালো ক্ষেত্র তৈরি হয়েছে। এ সময় আগামী নির্বাচনে জামায়াত ও ইসলামী আন্দোলন সহ অন্যান্য ইসলামী দলগুলো একই ব্যালটে নির্বাচনের প্রত্যাশা করে বলে জানানো হয়। আমরা কারো সিঁড়ি হব না, আমরা পরগাছা হব না। আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব এবং ইসলামী শক্তি নিয়ে
আপনার বাংলাদেশের ক্ষমতার মস্তদে এটা থাকবে, এটাই আমাদের চিন্তা ছিল। আমরা এক আছি তো, আমরা এক আল্লাহ, এক কলিমা, এক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সবাই বিশ্বাস করি। এই জায়গায় আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই। জনগণের প্রত্যাশা, দেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে। অর্পিত দায়িত্ব পালন না করে অন্তর্বর্তী সরকার তাদের সময় বর্ধিত করলে জনগণের আস্থা নষ্ট হবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। মঙ্গলবার বিকেলে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সংবিধান ও নির্বাচন কমিশন সংস্কারের রিপোর্ট বিষয়ক প্রতিক্রিয়া জানিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বলেন, জনসমর্থন পেলেও এটা অন্তর্বর্তী সরকার তাদের প্রধান কাজ দেশের অস্বাভাবিক পরিস্থিতিকে স্বাভাবিক করার পাশাপাশি অন্যায়, অত্যাচার এবং যে হত্যাকাণ্ড হয়েছে তার বিচার প্রক্রিয়া শুরু করা। এই সময় প্রশাসনিক পর্যায়ে সংস্কার করে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি। একটা কথা আলোচিত হচ্ছে যে এই সরকারের ম্যান্ডেট কি। কোন কোন পক্ষ থেকে জায়গা থেকে বলা হচ্ছে যে এই সরকারের ম্যান্ডেট নাই। আমরা এক্ষেত্রে স্পষ্ট করে বলি যে জনগণের ম্যান্ডেট সৃষ্টি হয় দুইটার মাধ্যমে। একটা হয় নির্বাচনের মাধ্যমে। নির্বাচন একটা দলকে বা একটা প্রতিনিধিবৃন্দকে একটা ম্যান্ডেট দেয় সংবিধান সংশোধন, সরকার পরিচালনা, কর্তৃত্ব প্রয়োগ করার জন্য। কিন্তু যখন স্বাভাবিক নিয়ম লঙ্ঘন হয়ে যায় তখন সংবিধানের উপরে আরেকটা ম্যান্ডেট কাজ করে, সেটা হচ্ছে গণ অভ্যুত্থান। এটা ইতিহাস বলে বিপ্লব বা গণ অভ্যুত্থানের মাধ্যমে। গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে জার্মানি সমর্থন করবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলস। মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম শীর্ষ সম্মেলনের ফাঁকে জার্মান চ্যান্সেলর ওলাফ শলসের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠকের সময় এ মন্তব্য করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা সম্পর্কে অব্যাহত করেন। প্রধান উপদেষ্টা বলেন, ঐক্যমত তৈরি হওয়ার পর রাজনৈতিক দলগুলো জুলাই মাসের একটি সনদে স্বাক্ষর করবে, যা জুলাই এবং আগস্ট মাসে ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহের গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখবে। এ সময় দুই নেতা জুলাই মাসের বিদ্রোহের কারণ, প্রতিবেশীদের সাথে বাংলাদেশের সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং মায়ানমারের নিরাপত্তা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস দুই দেশের মধ্যে বৃহত্তর ব্যবসায়িক সংযোগের আহ্বান জানান এবং বাংলাদেশে ব্যবসায়িক সুযোগ সৃষ্টির জন্য জার্মান ব্যবসায়ীদের একটি দলকে ঢাকা সফরের জন্য অনুরোধ জানান। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করতে রাজনৈতিক দলগুলো বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রের ভিত্তিতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন করতে হবে। মঙ্গলবার সন্ধ্যায় গুলশানের এক হোটেলে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির থানা প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেয় ঢাকা উত্তরের নেতাকর্মীরা। সভায় লেখক সলিমুল্লাহ খান বলেন, ৭২-এর সংবিধানে জনগণকে ফাঁকি দেওয়া হয়েছে। এ সময় সংবিধানে মৌলিক অধিকার সম্প্রসারণ করার আহ্বান জানান তিনি। স্থানীয় থানা কমিটির কর্মীদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় নেতারা বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার জরুরি। তারা বলেন, যে কোনো নির্বাচিত সরকারের চেয়ে অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট বেশি। যারা সংস্কার শেষে গণপরিষদ নির্বাচন দিবে, নির্বাচিত প্রতিনিধিরা নতুন সংবিধান প্রণয়ন করবেন। আমরা যদি ভোটারের বয়স 18 হবে না 17 হবে, এটা আমাদের বড় তর্কের বিষয় নয়। যাদেরকে আমরা ভোটার বলে সাব্যস্ত করি তাদের ভোটটা কার্যকর হবে কিনা, এটা হচ্ছে আসল কথা। জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা ঘটনাটা ঘটিয়ে ফেলেছেন। এখন বলা হচ্ছে তারা একটা ঘোষণাপত্র দিতে পারবেন কিনা। আরে যে কাজটা আপনি করেছেন সেটা ঘোষণাপত্র দিতে পারবেন না কেন আপনি? এটা দেবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকল রাজনৈতিক দলগুলো তাদের শুভবুদ্ধির মাধ্যমে একসাথে মিলে আমরা একটি ঘোষণাপত্র পাবো এবং আমাদের যে এই সোশ্যাল কন্ট্রাক্টটি হবে, এই কন্ট্রাক্টটি ভবিষ্যতে মেনে চলবো এবং হয়তোবা আমরা আশা করি একটি গণপরিষদ ইলেকশনে যদি আমরা যেতে পারি, এই ঘোষণাপত্রটি আমাদের একটি ঐতিহাসিক দলিল হিসাবে ভূমিকা রাখবে। জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশের ছাত্র জনতা সকলকে নিয়ে কোনোভাবেই এই আওয়ামী লীগকে বাংলাদেশে আর ভোটের রাজনীতিতে অংশগ্রহণ করতে দেবে না। রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় 21 জন আহত হয়েছেন এবং 3 জনের অবস্থা গুরুতর। আহতদের পক্ষে এ তথ্য জানান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিম মোহাম্মদ সৌরভ। সন্ধ্যায় ঢাকা মেডিকেলের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কেউ কেউ আওয়ামী সন্ত্রাসীদের মতো আচরণ করছেন। জানান, যাত্রাবাড়িতে হামলার ঘটনায়
বিচারের দাবিতে বাংলা মোটরে মঙ্গলবার দুপুর 2:30টায় শান্তিপূর্ণ অবস্থান নেয় তারা। পরে তাদের চলে যেতে বলা হয়। এক পর্যায়ে বাক বিতণ্ডা তৈরি হয়। পরে হামলার ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল থেকে বাংলা মোটরের উদ্দেশ্যে মিছিল নিয়ে যান শিক্ষার্থীরা। যদি তারা এই ঘটনার যথাযথ বিচারের একটা রূপরেখা আমাদেরকে দেখাইতে না পারেন, একটা গ্যারান্টি আমাদেরকে দিতে না পারেন, আমরা সেখানে আমাদের অবস্থান ধরে রাখবো যতক্ষণ না পর্যন্ত এই ঘটনার সুষ্ঠু বিচার হয়। এটা আমরা একদম সুষ্ঠু বিচার চাই এবং এই ঘটনায় জড়িত রিফাত রশিদ, তারপরে আসাদ বিন রনি, তারপর নাইম আবিদিন যারা আছে তাদের পদবঞ্চিত করে তাদেরকে প্রশাসনিক বিচার গ্রেফতার করতে হবে। ছাত্রলীগের এজেন্টরা আমাদের আন্দোলন বানচাল করতে পারে নাই, কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে আমরা জুলাই আগস্ট মাসে যে সংস্কার চেয়েছি সেই সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত করতে তারা এখন উঠে পড়ে লেগেছে। তারা মুজিববাদ মুর্দাবাদ মুখে বলে, কিন্তু তারা প্রকৃত অর্থে মুজিববাদী সংবিধানকেই তারা রক্ষা করে চলেছে। গোপালগঞ্জের শাহপুরের সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সাভানা রিসোর্টে তদন্ত অভিযান চালিয়েছে এনবিআরের বিশেষ গোয়েন্দা বিভাগ সিআইসি। রিসোর্ট কেন্দ্রিক বেনজিরের আয় ব্যয় ও বিনিয়োগের হিসাব বের করতে সকল নথিপত্র পর্যালোচনা করছে এনবিআর। দুপুরে আগারগাঁও থেকে সিআইসির বিশেষ টিমের সদস্যরা গোপালগঞ্জ সাভানা রিসোর্টে যান। রিসোর্টটি আলোচনায় আসার পর গত বছরের জুনে দুদকের আবেদনে ক্রোকের নির্দেশ দেন ঢাকার আদালত। তখন থেকে গোপালগঞ্জ জেলা প্রশাসকের তত্ত্বাবধানে রয়েছে সাভানা রিসোর্ট। এরই মধ্যে সংখ্যালঘু সহ অনেকের কাছ থেকে বেনজির জমি জবরদখল করেন বলে অভিযোগ উঠে আসে। রিসোর্টটি নির্মাণ, বিনিয়োগ ও আয় ব্যয় নিয়ে একসঙ্গে তদন্ত কাজ করছে দুদক ও এনবিআর। সাভানা ইকো রিসোর্ট সম্পর্কে আমরা একটু তদন্তে এসেছিলাম এবং তদন্ত এবং অনুসন্ধানের মাধ্যমে আমরা সুনির্দিষ্ট কিছু করফাকির তথ্য পেয়েছি। এছাড়া এখানে বেশ কিছু ডিপার্টমেন্ট থেকে, সরকারি ডিপার্টমেন্ট থেকে প্রতিনিধিরা এসেছেন, যেমন এসিল্যান্ড অফিস থেকে, পিডব্লিউডি অফিস থেকে, কৃষি এবং মৎস্য ডিপার্টমেন্ট থেকে। সব ডিপার্টমেন্টের থেকে সুনির্দিষ্ট করে ভ্যালুয়েশন তথ্য পাওয়ার পরই আমরা বলতে পারবো যে করফাকির পরিমাণটা এক্স্যাক্টলি কত। কুড়িগ্রাম 4 আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে 12 কোটি অবৈধ সম্পদ অর্জন ও 30 কোটি অর্থ পাচারের অভিযোগ মামলা করেছে দুদক। দুপুরে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমে এই তথ্য জানান। গাজীপুর 5 আসনের সাবেক এমপি ও নারী শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহর আফরোজ চুমকির বিরুদ্ধে 22 কোটি টাকা পাচারের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া কুষ্টিয়া 1 আসনের সাবেক এমপি আকম ও সারোয়ার জাহান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে 11 কোটি টাকা পাচার ও 4 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এই মামলা করা হয়। জনাব মোহাম্মদ জাকির হোসেন, সাবেক প্রতিমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, অসৎ উদ্দেশ্যে নিঃস্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারের দায়িত্বশীল পদে থেকে অবৈধ উপায়ে 30 কোটি 45 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। নাইকো দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তার আংশিক সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ 29 জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত। নাইকো দুর্নীতি মামলায় এ নিয়ে 65 জন সাক্ষীর মধ্যে 39 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এ মামলায় বেগম খালেদা জিয়ার আইনজীবী জানান, এই ঘটনায় আর কারো সাক্ষী নেওয়া হবে না। উদ্দেশ্য প্রণোদিত বেগম জিয়াকে এ মামলায় জড়ানো হয়েছে। তিনি বলেন, আজ আদালত এ মামলার আংশিক সাক্ষ্য গ্রহণ শেষ করেছেন। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে 2007 সালের 9 ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে দুর্নীতির মামলাটি করেন। রাষ্ট্রপক্ষ এর আগে 38 জনের সাক্ষ্য নিয়েছে, আর সম্ভবত তারা আর কোনো সাক্ষী দেবেন না। আজকে তদন্তকারী কর্মকর্তাকে হাজির করেছিল সর্বশেষ সাক্ষী হিসেবে। এই পর্যন্ত যে সাক্ষ্য দিয়েছে সেখানে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ আনেন নাই। যে কথাগুলো বলেছেন সবগুলোই বলেছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। আজকে তিনি জবানবন্দি সম্পন্ন করতে পারেন নাই। আগামী
আগামী 29 তারিখে, এই মাসের 29 তারিখে তিনি পরবর্তী জবানবন্দি প্রদান করবেন। রাজধানীর তেজগাঁও এলাকায় রেল লাইনের দুপাশে 5 একর জমি উদ্ধার করল রেলওয়ে। অভিযানে 2 শতাধিক অবৈধ কাঁচাঘর, দোকানপাট গুড়িয়ে দিয়েছে রেল পুলিশ। বেলা 11টায় উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে তেজগাঁও রেলগেটের আশেপাশে থাকা কাঁচাঘর, দোকানপাট ও গোডাউন সহ বিভিন্ন স্থাপনা ভেঙে দেওয়া হয়। অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসির উদ্দিন জানান, দীর্ঘদিন যাবৎ রেলওয়ের জায়গায় অবৈধ বসবাস করছিল দখলদাররা। গেল 10 ডিসেম্বরের মধ্যে নিজ দায়িত্ব অপসারণের জন্য রেলপথ মন্ত্রণালয় গণবিজ্ঞপ্তি জারি করে। এরপরও বসবাসকারীরা সরে যায়নি। ঢাকাসহ সারা দেশে অবৈধ দখলে থাকা রেলের সব জমি উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। গত আগস্টে একটা সার্কুলার হয়েছিল গভর্নমেন্ট থেকে, মানে রেল মন্ত্রণালয় থেকে একটা সার্কুলার করা হয়েছিল। গণবিজ্ঞপ্তির প্রেক্ষাপটে বলা হয়েছিল সরিয়ে নেন অথবা আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আজকে আনুমানিক 5 একর জমি উদ্ধার হয়েছে। ছোট ছোট ঘর ছিল, ধরেন 200-র মতো ঘর ভেঙেছি, 200-র মতো দোকানপাট ভেঙেছি আমরা। গাজীপুরের কোনাবাড়িতে আগুনে পুড়ে গেছে 3টি জুট গোদাম। মঙ্গলবার রাত 8:30টার দিকে আমবাগ এলাকায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবরে প্রথমে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ভোগড়া, মডার্ন ও জয়দেবপুর থেকে আরও 2টি ইউনিট যোগ দেয়। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় রাত 10টার কিছু পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে 3টি গুদামের মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। মালি আসলে এই গুড়ন। হ্যাঁ, এইটা। 24 ঘন্টার মধ্যে বকেয়া বেতন ও চাকরি পুনর্বহালের দাবি না মানলে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছেন ভোরের কাগজের কর্মীরা। গতকাল দৈনিক পত্রিকাটির কার্যালয় হঠাৎ বন্ধ করে দেওয়ার সংবাদ সম্মেলন ডাকেন প্রতিষ্ঠানটির কর্মীরা। পত্রিকাটির প্রধান প্রতিবেদক খন্দকার কাউসার হোসেন বলেন, কর্মীদের সাথে আলোচনা না করে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। কুচক্রী মহলের ষড়যন্ত্রে মালিকপক্ষের এই সিদ্ধান্ত অমানবিক। দীর্ঘদিন ওয়েস্ট বোর্ডের আওতায় না আনারও অভিযোগ তোলেন তারা। এই সিদ্ধান্তের ফলে 1000 কর্মী বেকার হয়েছেন বলেও জানান তারা। সংবাদ সম্মেলনে পত্রিকাটির সকল বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। অনতিবিলম্বে ভোরের কাগজের তালা খুলে দিয়ে ভোরের কাগজের প্রকাশনা পুনরায় চালু করার নির্দেশ দেয়া হোক। এই দাবি মেনে নেওয়ার কোনো নোটিশ দেওয়া না হয় তাহলে আমরা আগামী বৃহস্পতিবার দুপুর 12টায় ভোরের কাগজের মালিক পক্ষের যে অফিস কাকরাইলের HR ভবন, সেই HR ভবন ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করছি। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ফেব্রুয়ারি থেকে সড়কে উচ্চ হর্ন বন্ধে শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে পরিবেশ মন্ত্রণালয়। রাজধানীর পরিবেশ অধিদপ্তরে পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধ করার কার্যক্রমে স্বেচ্ছাসেবকদের সনদ বিতরণী অনুষ্ঠানে কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, পলিথিনের বিকল্প বহুকাল আগে থেকে ব্যবহার হয়ে আসছে, তাই সবাই সচেতন হলে এর ব্যবহার বন্ধ করা সম্ভব। তিনি বলেন, পলিথিন উৎপাদন শ্রমিকরা মানবেতর পরিবেশে কাজ করলেও তা নিয়ে সোচ্চার নয় পলিথিন কারখানার মালিকরা। স্বার্থে আঘাত লাগছে বলেই পলিথিন নিষিদ্ধ করার পদক্ষেপে সমালোচনা করছেন তারা। তিনি আরও বলেন, পলিথিন ব্যবহার বন্ধ না হলে দেশের পরিবেশ বাঁচানো সম্ভব হবে না। একবার ব্যবহার্য পলিথিন যেন ট্রাকে করে ঢাকার বাইরে যেতে না পারে, সেজন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী মাস থেকে আমরা হর্নের ক্যাম্পেইনটা শুরু করব। সেখানেও আমরা তোমাদেরকে পাশে চাই। শুক্র শনি করে আমরা করব এবং আমরা তোমাদেরকে পাশে চাই, কারণ তোমরা এখনো কানে শোনো বাবা, বাংলাদেশের বাস ট্রাক ড্রাইভারদের 68% ড্রাইভার কানে শোনে না। সুস্থ দেশ ও জাতি গঠনে তরুণদেরকে তামাক সেবন থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। রাজধানীর বাংলা মোটরে জনস্বাস্থ্য সুরক্ষায় সিগারেট কার্যকর কর আরোপের প্রস্তাবনা শীর্ষক সেমিনারে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, কর আরোপই তামাক সেবন বন্ধে একমাত্র কার্যকরী পদ্ধতি নয়। তামাকে খুচরা বিক্রি বন্ধের তাগিদ দেন উপদেষ্টা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, তামাকের দাম বাড়লেও তরুণদের মধ্যে এটি সেবনের প্রবণতা কমছে না।
10 টাকায় অন্য কোনো সিগারেট খাচ্ছে, যে সিগারেটটা হয়তো আগে 5 টাকায় পাওয়া যেত, কর আরোপ করার কারণে দাম বেড়ে ওইটা 10 টাকা হয়েছে এবং ওইটা আরো বেশি আনফিল্টার্ড এবং ওই সিগারেটটার কোয়ালিটি আরো খারাপ। সো তখন আমার মনে হয় যে এই কর আরোপ করার ফলে তাতে কনজাম্পশনটা কমে নেয়। ইয়াং স্টুডেন্টরা যদি 100 টাকা গিয়ে কিনতে পারে এটা তার জন্য সহজ, একটু দাম বাড়লো না এটা সেই মুহূর্তে ও টের পায় না, কিন্তু যদি তাকে একটা প্যাকেট কিনতেই হয় তাহলে কিন্তু একটু তার উপর চাপটা বেশি পড়বে। তো ফলে খুচরা বিক্রি বন্ধের ব্যাপারটা কিন্তু এই আইন সংশোধনের মধ্যে আছে। কর আরোপ একমাত্র পদ্ধতি না, তামাক সেবন বন্ধ করার জন্য ওয়ান অফ দ্য মেইন ইফেক্টিভ পদ্ধতি, হ্যাঁ, মানে অন্যতম একটি কার্যকর পদ্ধতি, কিন্তু একমাত্র পদ্ধতি না। বড় ডেটা সেন্টার না থাকায় গুগল, অ্যামাজনের মতো টেক জায়ান্টের বাংলাদেশে প্রবেশ সম্ভব হচ্ছে না। নতুন প্রযুক্তি সহজে অভিযোজন করতে পারবে এমন নেটওয়ার্ক তৈরিতে কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান। নেটওয়ার্ক টপোলজি অ্যান্ড লাইসেন্স সংস্কার বিষয়ক বৈঠক শেষে কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, গ্রাহককে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবসা বান্ধব ও সরকারের রাজস্ব আদায় সহায়ক টেলিযোগাযোগ খাত গঠনে টেলিকমিউনিকেশন পুনর্বিন্যাস কমিটি গঠন করা হয়েছে। আগামী মার্চের মধ্যে স্পষ্ট ও টেকসই সংস্কারের সুপারিশ করবে কমিটি থেকে ফিক্সড ব্রডব্যান্ডে বাধা বিপত্তি কমানো, নেটওয়ার্ক স্পেকট্রামে চাপ কমানো, সহজ নেটওয়ার্ক তৈরির মাধ্যমে সেবা সাশ্রয়ী করার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান বিআরটিসি চেয়ারম্যান। এই যে আনলিমিটেড অ্যাটলিস্ট 3টা প্যাকেজ যেন তাদের থাকে, সো দ্যাট যারা চান আনলিমিটেড ডাটা নিতে তারা যেন ডেটা নিতে পারেন, কিন্তু ডাটা যখন আনলিমিটেড হবে এটার প্রাইস নর্মাল চেয়ে হায়ার হবে। আমরা যদি ফোর্স করি সব যেটা আনলিমিটেড হবে তাহলে সেই মানুষরা যারা অল্প দামের প্যাকেজ চান তারা বঞ্চিত হবেন, এটা ঠিক হবে না। আইডিএলসি ফাইন্যান্স পিএলসির শরিয়া অর্থায়ন উইন্ডো আইডিএলসি ইসলামিকের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। মঙ্গলবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী। অনুষ্ঠানে জানানো হয়, আইডিএলসি ইসলামিক একটি দক্ষ শরিয়া সুপারভাইজারি কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হবে, যা আর্থিক সেবা ও প্রক্রিয়াগুলো শরিয়া নীতিমালা অনুসারে পরিচালনাকে নিশ্চিত করবে। এই নতুন উদ্যোগটি আইডিএলসির স্বচ্ছতা এবং প্রশাসনিক দক্ষতার ঐতিহ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। অনুষ্ঠানে আইডিএলসি ইসলামিকের লোগো উন্মোচন করা হয়। গণ অভ্যুত্থানের পরও বৈষম্য দূরীকরণে সরকার কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি, বরং সংকট জিইয়ে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সংগঠনটির 41তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর আহ্বান জানান। অনুষ্ঠানে সংগঠনের সহসভাপতি মাসুদ রানা বলেন, সংবিধান সংশোধনে কোনো সংকটের সমাধান হবে না, বরং অসৎ ব্যবসায়ীদের হাত থেকে দেশ ও দেশের অর্থনীতি বাঁচাতে হবে। বক্তব্য শেষে বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। এই অর্থনৈতিক ব্যবস্থা, এই ব্যবস্থায় ফ্যাসিবাদ কায়েম করেছিল, এ কথা আমাদেরকে ভাবতেই হবে। এবং ৭২-এর সংবিধানকে যদি ভাবেন তাহলে আমরা বলতে চাই যে ৭২-এর সংবিধান দিয়েই এখানকার পুঁজিপতিরা তারা ফ্যাসিবাদ কায়েম করতে পারে নাই। কোনো সমাজের মধ্যে একটা শোষণ বৈষম্য সেটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ফলে বন্ধুগণ, আমরা বলতে চাই এই যে গণ অভ্যুত্থানের মধ্যে আমরা স্লোগান দিয়েছিলাম, আমরা শোষণ বৈষম্যহীন রাষ্ট্র চাই, আমরা বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা চাই, আমরা বললাম, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কোনো রকম উদ্যোগ আয়োজন দেখছি না। অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে জড়ো হওয়া ৮ নারীসহ ১৭ রোহিঙ্গা ও ২ বাংলাদেশিকে আটক করেছে নৌবাহিনী। সোমবার মধ্যরাতে টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের পর তাদের হস্তান্তর করা হয় টেকনাফ থানায়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কিছু সংখ্যক রোহিঙ্গাকে জড়ো করার খবর পায় নৌবাহিনী। পরে নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে এক দালাল সহ রোহিঙ্গাদের আটক করা হয়। পরে টেকনাফ থানায় আটক দালালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান ওসি।
আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম করে 20% কম বিদ্যুৎ খরচে, আর একবার অন করলেই পানি গরম থাকে 24 ঘন্টা। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। দায়িত্ব গ্রহণের কয়েক ঘন্টার মধ্যে পূর্ববর্তী সরকারের নেওয়া পদক্ষেপ উল্টে দিয়ে অন্তত 80টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সোনালী অধ্যায় শুরুর ঘোষণা দিয়ে মেক্সিকো সীমান্তে জারি করেছেন জরুরি অবস্থা। ক্যাপিটাল হিলে দাঙ্গায় জড়িত অন্তত 1,500 সমর্থককে ক্ষমা করার পাশাপাশি মেক্সিকো ও কানাডার পণ্যে 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন এই রিপাবলিকান প্রেসিডেন্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নাম প্রত্যাহারের পর আবারও সরে এসেছেন প্যারিস জলবায়ু চুক্তি থেকে। এদিকে ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে উল্লাস করতে দেখা গেছে রিপাবলিকান সমর্থকদের। নতুন প্রেসিডেন্টের অধীনে অভিবাসন নীতি ও সীমান্ত সুরক্ষা ইস্যুতে আরও কঠোর পদক্ষেপ দেখতে চান তারা। শনিবার নাগাদ আরও 4 জিম্মিকে মুক্তির ঘোষণা দিয়েছে হামাস। এর আগে সোমবার যুদ্ধবিরতি শুরুর পর 3 জিম্মিকে মুক্তি দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। বিনিময়ে 90 কারাবন্দীকে নিজ দেশে ফেরত পাঠালো পশ্চিম তীর থেকে 64 ফিলিস্তিনকে গ্রেপ্তার করেছে আইডিএফ। ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে অঞ্চলটিতে নিহত কমপক্ষে 6 জন। ইসরায়েলের সুরক্ষার জন্য এই অভিযানকে বড় পদক্ষেপ হিসাবে অভিহিত করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ক্ষমতা গ্রহণের পর পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের ওপর জো বাইডেনের নিষেধাজ্ঞার আদেশে তুলে নেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই শুরু হয়েছে অভিযান। এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজার বাস্তুচ্যুত মানুষ ফিরেছেন ধ্বংসপ্রায় নিজ বাড়িতে। ধ্বংসস্তূপ থেকে মরদেহ খুঁজে বের করছেন ফিলিস্তিনিরা। রাফায় পাওয়া গেছে 137টি মরদেহ। উপত্যকার পাশাপাশি অবরুদ্ধ পশ্চিম তীরে আহত ফিলিস্তিনিদের চিকিৎসা দিচ্ছে বেসরকারি বিভিন্ন সংস্থা। তুরস্কের কার্তালকায়ার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 66 জনে। আহত হয়েছেন 51 জন। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির উত্তর পশ্চিম শহরের স্কি রিসোর্ট হোটেলে হতাহতের এই ঘটনা ঘটে। হোটেল কর্তৃপক্ষ জানায় ভোরে হোটেলের 11 তলা ভবনে আগুন লাগে, পরে তা ছড়িয়ে পড়ে ভবনের বিভিন্ন ফ্লোরে। এ সময় হোটেলটিতে 234 জন অতিথি ছিলেন, পরে তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ফায়ার সার্ভিস জানায় হোটেলটিতে কঠোর অবকাঠামো থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে তাদের। খতিয়ে দেখা হচ্ছে অগ্নিকাণ্ডের কারণ। ইন্দোনেশিয়ার মধ্য জাভা শহর পেকোলঙ্গানে ভূমিধসে অন্তত 16 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও 10 জন। দেশটির আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঘটনা ঘটে। এখনও নিখোঁজ 9 জন। তাদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। তবে প্রবল বৃষ্টিতে ব্যাহত হচ্ছে তল্লাশি অভিযান। ইন্দোনেশিয়ার বিশেষ করে বর্ষাকালে প্রায়ই ঘটে ভূমিধসের ঘটনা। প্রত্যন্ত জেলাগুলোতে বন উজাড় ও ছোট আকারের অবৈধ খনির কাজের কারণে ভূমিধসের ঝুঁকি দেখা দিয়েছে। প্রতিশ্রুতি দিলেও এখনও পারিশ্রমিক বুঝে পাননি দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। যদিও ক্রিকেটারদের পারিশ্রমিক না পাবার বিষয়ে কিছুই জানে না বিসিবি, তবে পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর 9-6 বিশ্ব দরবারে নষ্ট করেছে দেশের ভাবমূর্তি মনে করেন বিসিবির পরিচালক ও টাইগারদের সাবেক অধিনায়ক আকরাম খান। এটা আমরা জানি না, বাট সোফার ওনার সাথে যে একবার আমরা বসেছিলাম তখন উনি বলেছেন যে আপনার টাকা দিয়ে দেবেন। আর যদি ওনাকে বোঝানো হয়েছে এবং উনি ওটা স্বীকার করেছেন, ওনাদের একটু ম্যানেজের জন্য আপনার টাকাটা দিতে দেরি হচ্ছে, বাট উনি কথা দিয়েছেন যে টাকাগুলো দিয়ে দিবেন। আমাদের প্রচুর দর্শক হয়, আমাদের এক্সপোজার অনেক বেশি আপনার খেলার, কিন্তু এই ধরনের যদি ঘটনা ঘটে তাহলে কিন্তু বাংলাদেশে কিন্তু ভালো প্লেয়াররা খেলতে আসবে না। সো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং এই জিনিসটা খুব সুন্দরভাবে আমাদেরকে হস্তক্ষেপ করতে হবে যেন এই জিনিস যেন না ঘটে। 12 বছর পর প্রথমবার রঞ্জি ট্রফিতে খেলবেন বিরাট কোহলি। গ্রুপ পর্বের শেষ রাউন্ডে আগামী 30 জানুয়ারি রেলওয়ের বিপক্ষে দিল্লির হয়ে মাঠে নামবেন কোহলি। বর্ডার গাভাস্কার সিরিজের 3 দিন পর ঘাড়ের ব্যথার জন্য জানুয়ারির 8 তারিখ ব্যথানাশক ইঞ্জেকশন নেন তিনি। তবে কোহলি না থাকলেও সে ম্যাচে ঋষভ পান্ট, রবীন্দ্র জাদেজা, রোহিত শর্মা,
শুভমান গিলরা খেলার ব্যাপারে বোর্ডকে নিশ্চিত করেছে। সম্প্রতি নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর ভারতীয় ক্রিকেটারদের ঘরোয়া লিগ খেলা বাধ্যতামূলক করেছে বিসিসিআই। কোপা দেল রে সোমবার অনুষ্ঠিত হয়। কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের ড্র ফেব্রুয়ারি 4 থেকে 6 তারিখের মধ্যে হবে প্রথম লেগের ম্যাচ। রেকর্ড 31 বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা সেমিফাইনালে ওঠার লড়াইয়ে খেলবে ভ্যালেন্সিয়ার বিপক্ষে। লেগান্সের মাঠে খেলতে যাবে 20 বারের বিজয়ী রিয়াল। শেষ 8-এ অ্যাটলেটিকো মাদ্রিদ প্রতিপক্ষ হিসাবে পেয়েছে গেতাফেকে। আরেক ম্যাচে লড়বে রিয়াল সোসিয়াদ ও ওসাসুনা। বিজয়ীরা উঠবে 2 লেগের সেমিফাইনালে। বার্সেলোনা ও রিয়াল যদি শেষ 8-এ জিততে পারে এবং শেষ 4-এর ড্রয়ে একে অপরকে প্রতিপক্ষ হিসাবে পায়, তাহলে এই মৌসুমে আরও 3টি ক্লাসিকো দেখতে পারবে ভক্তরা। দুই দল ফাইনালে মুখোমুখি হয়েছে মোট 18 বার, যেখানে রিয়ালের জয় 11টি, বার্সেলোনার 7টি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।